সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। এদিকে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। আরও জানিয়ে দিব, ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। জানিয়ে দিব, গত 1 বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান দুর্বল হয়নি বলছে পেজোস্কিয়ান। সর্বশেষে জানিয়ে দিব, লস অ্যাঞ্জেলেসের জন্য ফের অশনি সংকেত। সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। সিরিয়ার উত্তরাঞ্চলে আইন আসা আল মাতব এবং আইন আল আরাব এলাকায় আর্টিলারি হামলা করেছে তুরস্ক। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আর্টিলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সিরিয়ার কুর্দি বাহিনীর মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামে পরিচিত। এ হামলায় এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বুধবার জানিয়েছে যে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানজিস শহরের আশেপাশে তুরস্ক এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী ও আঙ্কারার মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়নি। এই পরিস্থিতি তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করেছে বিশ্লেষকরা। পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। অধিকৃত পশ্চিম তীরের জেজিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং 3 জন ভাই রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াকাফা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী শিবিরের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে 15 বছর বয়সী এক বালক সহ 6 জন নিহত, বেশ কয়েকজন আহত হন। প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আরও 5 জনের বয়স 23 থেকে 40 বছরের মধ্যে, তাদের মধ্যে 3 জন ভাইও রয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের জাম্মন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 2 ফিলিস্তিনি শিশু এবং 23 বছর বয়সী এক যুবক নিহত হন। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদন বলেছেন, জেজিন ক্যাম্পে ড্রোন হামলাটি 2023 সালের 7 অক্টোবর থেকে জোরদার হওয়া ইসরায়েলি হামলার অংশ। 2023 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি এই নীতি অব্যাহত রাখবে। আর পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা এখন নীরব যুদ্ধে নামে পরিচিত বলেও জানান। গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনী জেজিন ক্যাম্পে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পরও এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো। এর নিরাপত্তা বাহিনী মুখপাত্র আনোয়ার রজব বলেছেন, জেজিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রাখার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর সেখানে মৃতদেহ খুঁজতে গিয়ে ইউক্রেনের বিশেষ বাহিনীর এক চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করেছে। তুষার ঢাকা এলাকায় পাওয়া গেছে উত্তর কোরিয়ার বেশ কিছু সেনার মরদেহ। এর মধ্যে একজন সেনা তখনও জীবিত ছিলেন। তবে ইউক্রেনীয় সেনারা কাছে যেতেই উত্তর কোরিয়ার সেনারা নিজেদের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। ইউক্রেনের বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ধরা পড়ার ভয় থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে ওই সেনা। ইউক্রেনীয় কর্মকর্তা মতে এমন আত্মঘাতী ঘটনা প্রমাণ করে উত্তর কোরিয়ার সেনারা কি মাত্রায় মস্তিষ্ক ধুলাইয়ের শিকার। তাদের শেখানো হয়েছে যে ধরা পড়া মানে দেশদ্রোহিতা। ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে জানা যায়, উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে ধরা পড়ার চেয়ে আত্মহুতি দেওয়ার প্রবণতা বেশি। একজন উত্তর কোরিয়া পলাতক সেনা কিম রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়ার সেনা শিখিয়েছে ধরা পড়া মানে বিশ্বাসঘাতকতা, তাই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অনেক সেনাকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে ধরা পড়ার চেয়ে নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া বেশি সম্মানের। তিনি নিজের উত্তর কোরিয়া সেনাবাহিনীতে কাজ করতেন এবং রাশিয়ার নির্মাণ প্রকল্পে অংশগ্রহণ নিয়েছিলেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় 11,000 ইউক্রেনীয় সেনা মোতায়েন রয়েছে, যার মধ্যে 3,000 জন নিহত বা আহত হয়েছেন। যদিও রাশিয়া এবং পিয়ংইয়ং এই তথ্য প্রথমে মিথ্যা প্রতিবাদ বলে উড়িয়ে দেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে এর সত্যতা স্বীকার করেননি। সম্প্রতি ইউক্রেন 2 জন অধিকৃত উত্তর কোরিয়ার সেনার ভিডিও প্রকাশ করেছে। একজন সেনা ইউক্রেন থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আরেকজন ফিরে যেতে চান উত্তর কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কমিটির সদস্য লু ওয়াং কুন জানান, মৃত উত্তর কোরিয়ার সেনাদের কাছ থেকে অধিকৃত মোমেতে ধরা পড়ার আগে আত্মহুতি দেওয়ার পরামর্শ দেওয়ার নির্দেশ পাওয়া গেছে।
তিনি আরো বলেছেন, একজন উত্তর কোরিয়ার সেনা ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়ার শঙ্কায় করে কিম জং উনের নাম নিয়ে নিজেকে উড়িয়ে দেন। উত্তর কোরিয়ার এই সেনা মোতায়েন তাদের 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের প্রথম বড় ধরনের যুদ্ধে অংশগ্রহণ। পিয়াংওয়াং এবং মস্কোর এই সামরিক জোট ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এমন আত্মঘাতী ঘটনার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনাদের মনস্তান্ত্রিক অবস্থাকে বিশেষ নজরে আনার আহ্বান জানিয়েছেন। গত এক বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান দুর্বল হয়নি, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবে দুর্বল হয়নি। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। সাম্প্রতিক সময়ে সিরিয়ার তেহরান সমর্থিত আসাদ সরকারের পতনকে ইরানের বড় পরাজয় মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া লিবাননের হিজবুল্লাহ ও গাজার শাসিত হামাসের উপর ইসরায়েলের সামরিক আঘাত তো আছেই। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপরও পেজেশকিয়ানের ভাষ্য, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি। এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেছেন, আমি এর সাথে কোনো সম্পর্ক রাখছি না। গত বছরের তুলনায় এখনও আমরা দেশের ভিতরে আরও একত্রিত, আরও শক্তিশালী এবং আমাদের অংশগ্রহণ আরও ভালো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন আরও দৃঢ়। তিনি আরো বলেছেন, ইরান যদি তার পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণের শিকার হয় তবে দেশটি নিজেদের রক্ষা করতে প্রস্তুত থাকবে। পেজেশকিয়ান বলেছেন, কর্তৃপক্ষকে আমরা যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবো। আমরা যুদ্ধ ভয় করি না, তবে যুদ্ধের জন্য আমরা আগ্রহী নই। আমি আন্তরিকভাবে আশা করি এটি ঘটবে না, কারণ এর পরিণতি সব পক্ষের জন্য ক্ষতিকর হবে, শুধুমাত্র আমাদের জন্য নয়। পেজেশকিয়ান আরো দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং যা এই ধরনের ঘোষণা প্রকাশ করেছেন। তবে বক্তব্যকে তিনি পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন। 2020 সালে মার্কিন বিমান হামলায় কুদস বাহিনীর জেনারেল কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ নিয়ে পেজেশকিয়ান পুনরায় ইরানের দাবি তুলে ধরে বলেছেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি। লস অ্যাঞ্জেলেসের জন্য ফের অশনি সংকেত। লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতা অব্যাহত থাকার মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক অর্থ সহায়তা বিতরণের কাজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ওয়াল অফিসে এক ব্রিফিংয়ে জানান যে আগুনের লেলিয়ান শিখা যখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনবে তার অপেক্ষা না করার যারা নিঃশর্ত হয়েছে তাদের অপ্রত্যাশীয় পণ্য সামগ্রী, পানি, বিশুদ্ধ খাদ্য, ঔষধ ইত্যাদি ক্রয়ের জন্য মাথাপিছু $750 করে বিতরণের কাজ শুরু করেছে। সোমবার সন্ধ্যা নাগাদ 6,000 মানুষের আবেদন জমা হয় এবং প্রথম দিনই $5.1 বিলিয়ন মতো বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, দাবানল শুরুর পরই 8 জানুয়ারি ক্যালিফোর্নিয়া স্টেজে লস অ্যাঞ্জেলেসে কাউন্টিতে সর্বশান্ত হওয়াদের মধ্যে ফেডারেল সহায়তা প্রদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন জো বাইডেন। সোমবার রাতের মধ্যে জানুয়ারি দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড বেগে আরেক দফা বাতাস বইতে পারে, অর্থাৎ আবারও জ্বলবে জনপদ, বাড়বে ক্ষয়ক্ষতি। ঝড়ো এই বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কবার্তা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয়। আবহাওয়ার গতি প্রকৃতি নিয়ে পূর্বাভাস প্রদানকারী বেসরকারি সংস্থা আলুওয়ের এর প্রাথমিক প্রকাল অনুযায়ী দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের কাউন্টারে ক্ষতিগ্রস্ত পরিমাণ $250 বিলিয়ন থেকে $275 বিলিয়ন মধ্যে হতে পারে। দাবানলের ভয়াবহতা বিবেচনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সকল সহযোগিতার ঘোষণা করেছে হোয়াইট হাউস। শুধু তাই নয়, সামনের 6 মাসের মধ্যে যতবার দাবানলের উদ্বুস্ত হবে ততবারই ক্ষতিগ্রস্তরা পুনর্বাসনের সহায়তা পাবে বলেও হোয়াইট হাউসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আগুন নেভানো, নিয়ন্ত্রণ আনা যত ব্যয় হবে সেটিও বহন করবে ফেডারেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর পর্যন্ত 33,000 মানুষের আবেদন পাওয়ার কথা জানায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজিং কর্তৃপক্ষ।